তাহলে জ্যোতি বা ছেদ চিহ্ন, জ্যোতি বা ছেদ চিহ্ন। আচ্ছা, জ্যোতি বা ছেদ চিহ্ন নিয়ে আমরা একটু আলোচনা করি। আসেন, জ্যোতি বা ছেদ চিহ্ন ব্যাপারটা কি দেখেন। জ্যোতি বা ছেদ চিহ্ন ইংরেজিতে যেটাকে আমরা বলি পাংচুয়েশন, এটা প্রথম আবিষ্কার করেন গড মুন এডুকেশন সি। প্রথম আবিষ্কার কে করেন? আবিষ্কার করেন গড মুন এডুকেশন সি, গড মুন এডুকেশন সি। ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? সংখ্যাবাচক শব্দ প্রথম আবিষ্কার করেন গড মুন এডুকেশন সি। আচ্ছা, সংখ্যাবাচক শব্দ প্রথম আবিষ্কার করেন কে? সংখ্যাবাচক শব্দ প্রথম আবিষ্কার করেন গড মুন এডুকেশন সি, গড মুন এডুকেশন সি। মানে কি ভাই? এটা হচ্ছে ইংরেজি নাম। বাংলা নাম কি? বাংলা নাম হচ্ছে গডের বাংলা কি বলুন তো? ঈশ্বর। আচ্ছা, মুনের বাংলা কি? চন্দ্র। এডুকেশনের বাংলা কি? বিদ্যা। আর সি এর বাংলা কি? সাগর। তার মানে কি? তার মানে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ওকে, তার মানে প্রথম জ্যোতিচিহ্নের আবিষ্কার করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যার ইংরেজি নাম হচ্ছে গড মুন এডুকেশন সি। ওকে, আচ্ছা এবার আসেন, এটা আবিষ্কার করেন তিনি কত সালে? আবিষ্কার করেন হচ্ছে 1847 সালে। কত সালে? 1847 সালে। এবং কোন বইয়ের মধ্যে তিনি এটা প্রথম প্রয়োগ করেন? তার বইয়ের নাম ছিল, যে বই তিনি এটা প্রথম প্রয়োগ করেন, এই বইয়ের নাম ছিল হচ্ছে বেতাল পঞ্চবিংশতি। নাম কি ছিল? নাম ছিল হচ্ছে বেতাল পঞ্চবিংশতি। বেতাল পঞ্চবিংশতি, বেতাল পঞ্চবিংশতি। ওকে, বেতাল পঞ্চবিংশতি। এই বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে তিনি এটা প্রথম আবিষ্কার করেন। কথা বুঝতে পারছেন? বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে তিনি এটা প্রথম প্রয়োগ করেন। আচ্ছা এবার আসেন, এবার প্রশ্ন হচ্ছে ভাই জ্যোতিচিহ্নের সংখ্যা কয়টা? সবচেয়ে বার্নিং কোশ্চেন, জ্যোতিচিহ্নের সংখ্যা কয়টা? এখন বার্নিং কোশ্চেন কেন? কারণ দেখেন, জ্যোতিচিহ্নের সংখ্যা নিয়ে আমাদের ব্যাকরণবিদ বা ভাষাবিদদের মধ্যে যুগে 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 ঝামেলা চলেইছে, ঝামেলা হয়েই যাচ্ছে। কথা বুঝতে পারছেন? তো জ্যোতিচিহ্নের সংখ্যা নিয়ে একটা ঝামেলা আগেও ছিল, এখনো আছে। দ্যাট ইজ ওয়াই জ্যোতিচিহ্নের সংখ্যাটা কত এটা নিয়ে কিন্তু আমাদের একটা ঝামেলা আছে। আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, ভালো করে খেয়াল করেন। দেখেন, হচ্ছে ক্লাস 9-10 এর ব্যাকরণ বই যদি বলি, তাহলে ক্লাস 9-10 এর ব্যাকরণ বই অনুযায়ী একরকম। আর যদি বাংলা একাডেমির অভিধান বলি, বাংলা একাডেমির অভিধান অনুযায়ী একরকম। যাদের কাছে বই আছে তারা বই থেকে দেখতে পারেন। দেখেন জ্যোতিচিহ্নের সংখ্যা, আমি এখানে এটা একটা পয়েন্ট পড়তেছি, পয়েন্ট পড়লেই বুঝবেন। দেখেন জ্যোতিচিহ্নের সংখ্যা কতটি, এটা আসলে খুব দ্বিধান্বিত একটা প্রশ্ন। কারণ সময়ের প্রেক্ষাপটে যুগে যুগে জ্যোতিচিহ্নের ব্যবহার পরিবর্তন হয়েছে। যেমন মধ্যযুগের কাব্যে পূর্ণজ্যোতি বোঝাতে 2 দাড়ি ব্যবহৃত হতো। পূর্ণজ্যোতি বোঝাতে 2 দাড়ি ব্যবহার করা হতো। তখনকার কবিতা বা গানের স্তবকের শেষেও 2 দাড়ি ব্যবহার লক্ষ্য করা যায়, কিন্তু বর্তমানে 2 দাড়ির ব্যবহার আমরা কোথাও করি না। তাই জ্যোতিচিহ্নের সংখ্যা কয়টি এই প্রশ্ন আসলে অপশনের উপর ভিত্তি করে উত্তর দাগানোই শ্রেয়। এ কথা বলার কারণ 2020 সাল পর্যন্ত প্রচলিত নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইতে 2020 সাল পর্যন্ত লেখা ছিল 12টা। এটা লেখা ছিল 12টা। 2021 সাল থেকে নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটা আসলো, 2021 সালের বইতে এটার সংখ্যা আছে 14টা। আর বাংলা একাডেমির প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ দ্বিতীয় খণ্ড গ্রন্থে জ্যোতিচিহ্নের সংখ্যা আছে 16টা। বাংলা একাডেমির গ্রন্থে দ্বিতীয় গ্রন্থে জ্যোতিচিহ্নের সংখ্যা কয়টা আছে? এটা হচ্ছে বাংলা একাডেমির গ্রন্থে আছে, এটা হচ্ছে 16টা। এখন প্রশ্নে কোনটা থাকলে কোনটা দিবেন, কোনটা থাকলে কি দিবেন? এবার আসেন, 16 থাকলে এটা বেস্ট অ্যান্সার, 16 না থাকলে এটা দিবেন হচ্ছে মানে দ্বিতীয় বেস্ট অ্যান্সার। ঠিক আছে, 16 না থাকলে এটা দিবেন। আর যদি আর যদি আর যদি তিনটাই থাকে, আর যদি এটা থাকে মানে 16, 14 দুইটার একটাও না থাকে, তাহলে 21 দিবেন, তাহলে 12 দিবেন। আর যদি 12, 14, 16 তিনটাই থাকে, তাহলে 16 বেস্ট অ্যান্সার দিবেন। তাহলে 16 বেস্ট অ্যান্সার দিবেন। কনসেপ্ট ক্লিয়ার? এখন আসেন, জ্যোতিচিহ্নের সংখ্যা তো বুঝলাম, তাহলে বিরাম চিহ্নের সংখ্যা কয়টা? এখন বিরাম চিহ্নের সংখ্যা কয়টা এটা বুঝতে গেলে আগে আপনাকে কিছু বেসিক জিনিস একটু ক্লিয়ার করে দিতে হবে। সেটা একটু ক্লিয়ার করে দিই, খেয়াল করেন। একসাথে কয়েকটা জিনিস একটু ক্লিয়ার করে দিচ্ছি, ব্যাপারটা খেয়াল করেন। জ্যোতিচিহ্নের সংখ্যা যে 16টা বা 14টা বা 12টা, এটা নিয়ে দ্বিমত আছে। তবে 12টার সংখ্যা নিয়ে কারো কোনো দ্বিমত নাই। 12টা কি কি সংখ্যা সেটা একটু বলি। একটা হচ্ছে উদ্ধরণ চিহ্ন, একটা হচ্ছে উদ্ধরণ চিহ্ন, একটা হচ্ছে কমা। এই দুইটা, উদ্ধরণ চিহ্ন আর কমা, এই দুইটা। ঠিক আছে, একটা হচ্ছে উদ্ধরণ চিহ্ন, আর এটা কি? আর একটা হচ্ছে কমা। ওকে ফাইন। এরপরে একটা হচ্ছে সেমিকোলন, একটা হচ্ছে কি? একটা হচ্ছে সেমিকোলন, একটা হচ্ছে ইলেক, যেটাকে আমরা ইংরেজিতে বলি অ্যাপোস্ট্রফি, ইলেক। এরপর হচ্ছে হাইফেন,
এরপর হচ্ছে ব্র্যাকেট, ইলেক হাইফেন ব্র্যাকেট, ইলেক হাইফেন ব্র্যাকেট, এই তিনটা চিহ্ন এটা আছে। আর বাকি আছে হচ্ছে দাড়ি, কোশ্চেন মার্ক, আশ্চর্যবোধক চিহ্ন, কোলন, ড্যাশ, কোলন ড্যাশ। ওকে ফাইন। তাইলে এখানে আছে 6টা চিহ্ন, ব্যাপারটা খেয়াল করেন ভালো করে। ওকে, মোট কিন্তু 12টা চিহ্ন আমি এখানে লিখছি। 12টা চিহ্ন কি কি লিখছি দেখেন। প্রথমে লিখছি হচ্ছে উদ্ধরণ চিহ্ন এবং কমা। এই উদ্ধরণ চিহ্ন এবং কমা এই দুইটা চিহ্নে থামতে হয় হচ্ছে এক বলতে যে সময় লাগে ততক্ষণ, এক বলতে যে সময় লাগে ততক্ষণ, সময় লাগে ততক্ষণ, এক বলতে যে সময় লাগে এতক্ষণ থামতে হচ্ছে কয়টা চিহ্ন বলেন? দুইটা চিহ্নে। একটা হচ্ছে উদ্ধরণ চিহ্ন এবং একটা হচ্ছে কমা। তাহলে কিভাবে মনে রাখবেন? মনে রাখবেন হচ্ছে এক সমান সমান উক। মনে রাখবেন কি? এক সমান সমান উক, মানে এক বলতে যে সময় লাগে ততক্ষণ থামতে হয় দুইটা চিহ্নে, একটা হচ্ছে উদ্ধরণ চিহ্ন, একটা হচ্ছে কমা। এরপর দেখেন সেমিকোলন, সেমিকোলনে থামতে হয় এক বলার দ্বিগুণ সময়, এক বলার দ্বিগুণ সময়, এক বলার কত সময়? দ্বিগুণ সময় থামতে হয় কোথায়? সেমিকোলনে। সেমিকোলন থামতে হয় এক বলার দ্বিগুণ সময়। মনে রাখবেন কি হবে? খুব সিম্পল। দেখেন ব্যাপারটা হচ্ছে এটা কি, এটা হচ্ছে কমা। কমায় থামতে হয় কতক্ষণ? এক বলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ। কমার উপর একটা ডট দিলাম, হয়ে গেল কি? সেমিকোলন। এখন একের উপর একটা ডট দিলাম, তাহলে কি হবে? না। এখন তার মানে একের ডাবল, তার মানে কি এটা হচ্ছে একের ডাবল থামতে হবে। তাহলে সেমিকোলন থামতে হয় এক বলার দ্বিগুণ সময়। কনসেপ্টটা কি ক্লিয়ার? তার এমন কোন কোশ্চেন ব্যাংক আছে যেখানে কোন অপশনটা হবে আর কেন হবে আর অন্যগুলা কেন হবে না এটার ব্যাখ্যা দেওয়া আছে? উত্তর হচ্ছে না, এমন কোন কোশ্চেন ব্যাংক নাই। এমন একটা কোশ্চেন ব্যাংক সাউন্ড স্যার তৈরি করতেছে, যদি আল্লাহ কবুল করে ইনশাল্লাহ আগামী 1 বছরের মধ্যে মার্কেটে চলে আসবে ইনশাল্লাহ। বুঝতে পারছেন? এমন কোন কোশ্চেন ব্যাংক এখনো মার্কেটে নাই যে কোন উত্তরটা হবে আর কেন হবে আর বাকিগুলা কেন হবে না। প্রত্যেকটা কোশ্চেন ব্যাংকে এরকম দেওয়া আছে যে এটার উত্তর কেন হবে, দ্যাটস ইট। কিন্তু বাকিগুলা কেন হবে না এটার উত্তর দেওয়া নাই। বুঝতে পারছেন? ইনশাল্লাহ এরকম কোশ্চেন ব্যাংক সাউন্ড নিয়ে আসতেছে, এটা নিয়ে চিন্তা করতেছি, কাজ করতেছি। আচ্ছা তাহলে দেখেন, তাহলে হচ্ছে উদ্ধরণ চিহ্ন এবং কমা এই দুইটা থামতে হচ্ছে এক বলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ। দেন হচ্ছে সেমিকোলন, সেমিকোলন থামতে হয় এক বলার দ্বিগুণ সময়। 3 নম্বর হচ্ছে ইলেক হাইফেন ব্র্যাকেট, এই তিনটা চিহ্ন হচ্ছে থামতে হয় না। ইলেক হাইফেন ব্র্যাকেট তিনটা চিহ্নে থামতে হয় না। ইলেক হাইফেন ব্র্যাকেট তিনটা চিহ্নে থামতে হয় না। বাকি যে 6টা চিহ্ন অর্থাৎ দাড়ি, কোশ্চেন মার্ক, আশ্চর্যজনক চিহ্ন, কোলন ড্যাশ এই 6টা চিহ্নে থামতে হয় 1 সেকেন্ড, শেষ। এই 6টা চিহ্নে থামতে হয় কতক্ষণ? 1 সেকেন্ড। কনসেপ্ট কি ক্লিয়ার? এখন দেখেন, এখন ব্যাপারটা হচ্ছে এখন ব্যাপারটা হচ্ছে আহ এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে দেখেন, এই যে আমরা 12টা চিহ্ন দেখলাম, এবার এই 12টা চিহ্নের মধ্যে খেয়াল করে দেখেন এই যে তিনটা, দেখেন 12টা চিহ্ন কিন্তু হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই 12 চিহ্নের মধ্যে এই যে তিনটা, এই তিনটার মধ্যে কোনো বিরাম নিতে হয় না, মানে বিরাম নাই। এই তিনটার মধ্যে থামতে হয় না, মানে বিরাম নিতে হয় না। কিন্তু বাকি সবগুলো চিহ্নে কোনো না কোনো অংশে একটু হলেও বিরাম মানে থামার প্রয়োজন আছে। এই কারণে যদি বলে বিরাম চিহ্নের সংখ্যা কয়টা, তাহলে উত্তর কয়টা দিবেন? জ্যোতি চিহ্নের সংখ্যা কয়টা হবে এটা নিয়ে ডাউট আছে। এক একজন বিজ্ঞানী, ভাষাবিজ্ঞানী তাদের বইতে এক এক রকম মতামত দিয়েছেন, কিন্তু বিরাম চিহ্নের সংখ্যা কয়টা এটা প্রশ্ন আসলে কোনো ডাউট নাই, আনডাউটেডলি দাগাবেন 9টা। বিরাম চিহ্নের সংখ্যা কয়টা প্রশ্ন আসলে দাগাবেন কয়টা? 9টা। বিরাম চিহ্নের সংখ্যা কয়টা দেখাবেন? বিরাম চিহ্নের সংখ্যা হচ্ছে 9টা। কনসেপ্টটা কি ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, একজন বলছে স্যার বিকল্প চিহ্ন সহ তো 13টা। না, আপনি তাহলে আগের মানে কথাটা মিস করে গেছেন। বিকল্প চিহ্ন দুই দাঁড়ি সহ 14টা, আবার যদি বাংলা একাডেমির অভিধান ধরি তাহলে আরো 4টা অ্যাড আছে, ওগুলো সহ 16টা মোট। আচ্ছা, বিকল্প চিহ্ন ঠিক আছে, দুই দাঁড়ি দুইটা সহ মোট 13টা 14টা। ওকে ফাইন। এখন যেটা আমরা বলছি সেটা হচ্ছে ইউনিভার্সাল। আচ্ছা, এখন এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, কোন চিহ্নের বাংলা নাম কি একটু মাথা রাখতে হবে। কোন চিহ্নের বাংলা নাম কি? যেমন দেখেন এই যে উদ্ধরণ চিহ্ন, এটাই বাংলা নাম, এটার ইংরেজি নাম হচ্ছে ইনভার্টেড কমা, এটা আমরা সবাই জানি। আবার কমা এটা হচ্ছে ইংরেজি নাম, এটার বাংলা নাম হচ্ছে পাদচ্ছেদ। কমার বাংলা নাম কি বলেন? কমার বাংলা নাম হচ্ছে পাদচ্ছেদ। এটা মোটামুটি কমার বাংলা নাম হচ্ছে পাদচ্ছেদ, এটা মোটামুটি আমরা অনেকে জানি।
কিন্তু অনেকগুলোই আছে যেটা আমরা জানি না। যেমন যেমন সেমিকোলন এর বাংলা নাম কি অনেকেই জানি না। সেমিকোলনের বাংলা নাম হচ্ছে অর্ধচ্ছেদ। সেমিকোলনের বাংলা নাম কি বলেন? সেমিকোলনের বাংলা নাম হচ্ছে অর্ধচ্ছেদ। ঠিক আছে, এটার নাম হচ্ছে ইলেক। এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে ইলেক বা লোপ চিহ্ন। এই যে হাইফেন, হাইফেনের বাংলা নাম কি জানেন? হাইফেনের বাংলা নাম হচ্ছে পদ যোজক চিহ্ন। হাইফেনের বাংলা নাম হচ্ছে পদ যোজক চিহ্ন। হাইফেনের বাংলা নাম কি? হাইফেনের বাংলা নাম হচ্ছে পদ যোজক চিহ্ন। আচ্ছা, দাড়ির বাংলা নাম হচ্ছে পূর্ণচ্ছেদ। কোশ্চেন মার্ক এটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। এটা হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন বা বিস্ময় চিহ্ন। কোলন, কোলনের বাংলা নাম হচ্ছে দৃষ্টান্তচ্ছেদ। কোলনের বাংলা নাম হচ্ছে দৃষ্টান্তচ্ছেদ। দৃষ্টান্তচ্ছেদ। ড্যাশের বাংলা নাম হচ্ছে রেখা। ড্যাশের বাংলা নাম হচ্ছে রেখা। আর কোলন ড্যাশের বাংলা নাম হচ্ছে দৃষ্টান্ত রেখা। কোলন ড্যাশের বাংলা নাম হচ্ছে দৃষ্টান্ত রেখা। তাহলে কোথায় কোন জ্যোতিচিহ্ন বসে এটাও আমরা বুঝলাম। জ্যোতিচিহ্নের সংখ্যা কয়টা এটাও আমরা বুঝলাম। বিরাম চিহ্নের সংখ্যা কয়টা এটাও আমরা বুঝলাম। সরি, কোথায় কোন জ্যোতিচিহ্ন থামতে হয় এটা আমরা বুঝলাম। কোথায় কোন জ্যোতিচিহ্ন বসে সেটা এখন আমি বলি নাই। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ভাই কোথায় কোন জ্যোতিচিহ্ন বসে এটা একটু পড়তে হবে আমাদের। উত্তর হচ্ছে হ্যাঁ, পড়তে হবে। এখন এক্ষেত্রে যে পড়বেন কোনটা কোনটা পড়বেন সেটা আমি একটু বলি, শুনেন। আপনার কি মনে হয় জীবনেও এটা পরীক্ষা আসবে যে প্রশ্ন করা বোঝাতে কোন জ্যোতিচিহ্ন বসে? জীবনেও আসবে? জীবনেও আসবে না। ওকে ফাইন, কথাটা বুঝেন। কোনটা কোনটা আসবে না আমি আগে একটু এটা বলি আপনাকে, কোনটা কোনটা আসবে না। হ্যাঁ, এই যে দেখেন কোনটা কোনটা আসবে না। এইটা আসবে না, ঠিক আছে। তারপরে দেখেন বাক্যের পরিসমাপ্তি বোঝাতে দাড়ি বসে, জীবনেও পরীক্ষা আসবে? জীবনেও পরীক্ষা আসবে না। হৃদয়ের আবেগ বোঝাতে আশ্চর্যবোধক চিহ্ন আসে, পরীক্ষা আসবে? জীবনেও আসবে না। আচ্ছা, ব্যাখ্যামূলক বোঝাতে প্রথম বন্ধনী বসে, জীবনে পরীক্ষা আসবে? জীবনেও আসবে না। আচ্ছা, বর্ণের লোপ বোঝাতে ইলেক বসে, জীবনে আসবে? জীবনেও আসবে না। প্রত্যক্ষ বক্তার উক্তি মানে বক্তার উক্তি, প্রত্যক্ষ বক্তার উক্তি উদ্ধরণ চিহ্নের পেছনে বসে, জীবনে আসবে? জীবনেও আসবে না। তাহলে এছাড়া বাকি যেগুলো আছে সেটা হচ্ছে আমার জন্য ইম্পর্টেন্ট, সেটা আমার পরীক্ষা আসবে। অর্থাৎ আসবে কোনটা কোনটা? আসবে হচ্ছে কমা, সেমিকোলন, দেন হচ্ছে আমার হাইফেন, দেন হচ্ছে আমার কোলন, দেন আছে এই ড্যাশ আর কোলন ড্যাশ। এই ছয়টা হচ্ছে আমাকে জানতে হবে যে এই ছয়টা পরীক্ষায় আসে, এই ছয়টা হচ্ছে আমাকে শিখতে হবে। কথা বুঝতে পারছেন? অপশনে তো পাদচ্ছেদ থাকে না, কমাই থাকে। কখনো কখনো পাদচ্ছেদও থাকে ভাই, বুঝতে পারছেন? কখনো কখনো পাদচ্ছেদ এটাও থাকে, কখনো কখনো পাদচ্ছেদও থাকে। আচ্ছা, যাই হোক, তাহলে এবার খেয়াল করেন। এবার হচ্ছে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আচ্ছা, জিনিসটা কি এটা আমরা ক্লিয়ার করলাম। হ্যাঁ, জিনিসটা কি এটা আমরা ক্লিয়ার করলাম। পাদচ্ছেদ জিনিসটা কি এটা আমরা ক্লিয়ার করলাম। এখন কোন জ্যোতি চিহ্ন কোথায় বসে? যেমন দেখেন, যেমন এই যে পদযোজক চিহ্ন এটা কোথায় বসে? বুঝতেই পারতেছেন, পদকে যোগ করার জন্য সমাসবদ্ধ পদের মাঝখানে, সমাসবদ্ধ পদের মাঝখানে এটা কি বসে? যোগ করার জন্য। যে দ্বন্দ্ব সমাসের মাঝখানে দেখেন নাই বাবা মা চাচা চাচি নানা নানি দাদা দাদি ভাই ভাবি, সমাসবদ্ধ শব্দের মাঝখানে কি বসে? সমাসবদ্ধ শব্দের মাঝখানে হচ্ছে এই যে পদযোজক চিহ্ন বসে, ঠিক আছে। কমার চেয়ে বেশি বিরতির প্রয়োজন হলে অথবা দুটি বাক্যের মাঝখানে, দুটি বাক্যের মাঝখানে কি বসে? সেমিকোলন বসে। যেমন ওয়েম স্কুলে যায়, করিম ফুটবল খেলে। এখন দুইটা বাক্যকে যদি আমি একসাথে করতে চাই তাহলে কি হবে? ওয়েম স্কুলে যায় সেমিকোলন করিম ফুটবল খেলে, ঠিক আছে। তাহলে এই যে দুটো বাক্য আমি আলাদা করলাম, দুইটা বাক্যের মাঝখানে দুটো স্বাধীন বাক্যকে আমি এক বাক্যে আনতে হলে ওই দুটো স্বাধীন বাক্যের মাঝখানে কি বসাতে হবে? সেমিকোলন বসাতে হবে। তারপরে দেখেন কমা কোথায় বসে এটা পরে বলতেছি। তাহলে এটা বললাম পদযোজক চিহ্নটা বসে। কোলন কোথায় বসে? কোলন হচ্ছে সময় নির্দেশে কোলন বসে, সময় নির্দেশে। যেমন যেমন দেখেন এখন 8:32 বাজে, এই যে দেখেন 8:32 সময় নির্দেশে। অথবা নাটকের সংলাপে কোলন বসে। যেমন যেমন সবুজ বলল, কি বলছে? সবুজ, সবুজ দিয়ে কোলন। তাহলে নাটকের সংলাপে হচ্ছে কোলন বসে, ঠিক আছে। তারপরে ড্যাশ কোথায় বসে? ড্যাশ বসে হচ্ছে কোন কথার বিস্তার বোঝাতে ড্যাশ বসে। কোন কথার বিস্তার বোঝাতে ড্যাশ বসে মানে কি? মানে মনে করেন আমি বললাম যে ছেলেটা পরিশ্রমী, শেষ, বলছি না বাক্য শেষ না? ছেলেটা পরিশ্রমী। এখন এই পরিশ্রমী সে কতটুকু পরিশ্রমী এইটা আমি তাকে, এটা আমি আবার একটু ইলাবোরেট করে দিচ্ছি, মানে কোনো কথার বিস্তার করতেছি। ইলাবোরেটটা কি করতেছি? ছেলেটা পরিশ্রমী, সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত একটানা পড়ে। তাহলে ছেলেটা পরিশ্রমী, সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত একটানা পড়ে। এইটা কি? ওই পরিশ্রমী কথাটার বিস্তার, ইলাবোরেশন। এটা ক্ষেত্রে আমি কি বলবো? আগে একটা ড্যাশ চিহ্ন বসাতে হবে। ছেলেটা পরিশ্রমী ড্যাশ সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত মানে একটানা পড়ে। কথা কি বুঝতে পারছেন? এটা হচ্ছে কি? এটা হচ্ছে দৃষ্টান্ত রেখা। এটা হচ্ছে কোথায় বসবে? কোনো কথার বিস্তার বোঝাতে।
আর এটা কোথায় বসবে? এটা বসবে হচ্ছে উদাহরণ প্রদান বোঝাতে। যেমন এই যে দেখেন, যেমন এই যে যেমন লিখছেন না, এই যেমন লেখার পর হচ্ছে কোলন ড্যাশ, যেমন লেখার পর হচ্ছে কোলন ড্যাশ। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। তাইলে আপনার জ্যোতিচিহ্ন কয়টা, বিরাম চিহ্ন কয়টা, বাংলা নাম কি, কতক্ষণ থামতে হয় কোনটায়, কোনটা কোনটা বসে, কোনটা কোথায় বসে, এগুলো সব আপনার শেখা শেষ। এখন কিছু স্পেসিফিক কোশ্চেন আপনাকে একটা অ্যান্সার শিখতে হবে। স্পেসিফিক কোশ্চেন যেমন, যেমন মনে করেন যদি বলে প্রান্তিক বিরাম চিহ্ন কয়টা, ওকে, প্রান্তিক বিরাম চিহ্ন হচ্ছে তিনটা। প্রান্তিক বিরাম চিহ্ন কয়টা? প্রান্তিক বিরাম চিহ্ন হচ্ছে তিনটা। কেমনে ভাই প্রান্তিক বিরাম চিহ্ন তিনটা কেন? ওকে, প্রান্তিক বিরাম চিহ্ন তিনটা কারণ হচ্ছে দেখেন, এগুলো বসে কোথায়? একটা প্রান্তে। যেমন দাড়ি, কোশ্চেন মার্ক, আশ্চর্যজনক চিহ্ন, এই তিনটাকে বলা হয় প্রান্তিক বিরাম চিহ্ন। এই তিনটাকে কি বলা হয়? এই তিনটাকে বলা হচ্ছে প্রান্তিক বিরাম চিহ্ন। কনসেপ্টটা কি ক্লিয়ার? মানে একটা প্রান্তে বসে। আচ্ছা, এরপর আসেন, মাঝে মাঝে এরকম কোশ্চেন আসে, বিভক্তির পরিবর্তে কোন জ্যোতি চিহ্ন বসে, এরকম প্রশ্ন আসে যে বিভক্তির পরিবর্তে কোন জ্যোতি চিহ্ন বসে। তো বিভক্তির পরিবর্তে বসে হচ্ছে, মনে রাখবেন, বিভক্তির পরিবর্তে বসে হচ্ছে হাইফেন। বিভক্তির পরিবর্তে বসে কি? বিভক্তির পরিবর্তে বসে হচ্ছে হাইফেন। যেমন কি? যেমন আপনাকে একটা উদাহরণ দেখাই। যেমন দেখেন, আমি বললাম চায়ের দোকানে আড্ডা দিয়েছি, তাহলে চায়ের দোকান। এখন চায়ের দোকান না বলে আমি কিন্তু জিনিসটাকে বলতে পারি চা দোকান, বলতে পারি না? বলেন, চায়ের দোকান না বলে আমি জিনিসটাকে চা দোকান বলতে পারি না? পারি। তাহলে এই যে দেখেন, চায়ের দোকান না বলে চা দোকান বলছি, তাহলে কি করছি আমি? আমি বিভক্তি, আমি বিভক্তির পরিবর্তে এটা বসিয়েছি। আবার দেখেন, আমি যদি বলি, তাহলে বিভক্তির পরিবর্তে কি বসছে? হাইফেন। আবার অব্যয়ের পরিবর্তে কোন জ্যোতি চিহ্ন বসে, এটাও পরীক্ষা আসে। অব্যয়ের পরিবর্তে কোন জ্যোতি চিহ্ন বসে? অব্যয়ের পরিবর্তে বসে হচ্ছে সেমিকোলন। অব্যয়ের পরিবর্তে কি বসে? অব্যয়ের পরিবর্তে বসে হচ্ছে সেমিকোলন। সেমিকোলন মানে কোনটা? এই যে এটা। ঠিক আছে? যেমন কি? যেমন তুমি গান করো, আমি তবলা বাজাই। যেমন তুমি গান করো, তুমি গান করো এবং আমি তবলা বাজাই, এবং আমি তবলা বাজাই। তুমি গান করো এবং আমি তবলা বাজাই। তাহলে এই যে একটা বাক্য তুমি গান করো, এই যে আরেকটা বাক্য আমি তবলা বাজাই, এই দুটি বাক্যের ক্ষেত্রে, এই দুটি বাক্যের ক্ষেত্রে একটা এবং দিয়ে যুক্ত হয়েছে। এবং এই এবংটা যদি আপনি বাদ দিতে চান, এবংটা যদি আপনি না বলেন, তাহলে এটা না বলেও পারবেন, তার মাঝখানে এটা কি বসাতে হবে? জ্যোতি চিহ্ন বসাতে হবে, এবং সেটা হচ্ছে সেমিকোলন। তার মানে অব্যয়ের পরিবর্তে কোন জ্যোতি চিহ্ন বসে? সেমিকোলন বসে। কথা কি ক্লিয়ার? অব্যয়ের পরিবর্তে কোন জ্যোতি চিহ্ন বসে বলেন? সেমিকোলন বসে। আশা করি ক্লিয়ার। আচ্ছা, এরপরে মাথা রাখতে হবে কি? এরপরে মাথা রাখতে হবে হচ্ছে পূর্বে, মানে আগে সম্বোধনের পরে, আগে সম্বোধনের পরে, সম্বোধনের পরে ব্যবহার করা হতো কি? আগে সম্বোধনের পরে ব্যবহার করা হতো হচ্ছে ওই একটা চিহ্ন ব্যবহার করা হতো সম্বোধনের পরে, মানে কোশ্চেন মার্ক। আগে ব্যবহার করে সম্বোধনের পরে কোশ্চেন মার্ক ব্যবহৃত হতো, কোশ্চেন মার্ক ব্যবহৃত হতো। আর বর্তমানে, বর্তমানে সম্বোধনের পরে, বর্তমানে সম্বোধনের পরে কি বসে? কমা বসে। বর্তমানের সম্বোধনের পরে কি বসে? বর্তমানের সম্বোধনের পরে বসে হচ্ছে কমা, কমা। ঠিক আছে? বর্তমানের সম্বোধনের পরে বসে কি? বর্তমানের সম্বোধনের পরে বসে হচ্ছে কমা। আচ্ছা, এইবার আসেন, এই পর্যন্ত ক্লিয়ার। এবার যাদের কাছে আমার বই আছে, বইয়ের মধ্যে 4টা পয়েন্টকে আমি একটু হাইলাইট করেছি, 13, 14, 15, 16। এই পয়েন্টগুলো থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে। পয়েন্টগুলো কি আপনারা একটু খেয়াল করেন? দেখেন, পয়েন্টগুলো হচ্ছে এরকম দেওয়া আছে যে প্রত্যক্ষ উক্তিতে কয়টি জ্যোতি চিহ্ন বসে? প্রত্যক্ষ উক্তিতে কয়টি জ্যোতি চিহ্ন বসে? উক্তিতে কয়টি জ্যোতি চিহ্ন বসে? কয়টি জ্যোতি চিহ্ন বসে? প্রত্যক্ষ উক্তিতে কয়টি জ্যোতি চিহ্ন বসে? উত্তর হচ্ছে প্রত্যক্ষ উক্তিতে হচ্ছে 3টি জ্যোতি চিহ্ন বসে। কয়টা বসে? 3টা বসে। যেমন, যেমন মনে করেন তিনি বললেন, যেমন মনে করেন আমি বললাম তিনি বললেন, বললেন, তিনি বললেন আজ বৃষ্টি হবে। তিনি বললেন আজ কি হবে? তিনি বললেন আজ বৃষ্টি হবে। এবার দেখেন, তিনি বললেন আজ বৃষ্টি হবে, এই বাক্যের মধ্যে কয়টা কয়টা ইয়া আছে? জ্যোতি চিহ্ন আছে 3টা আছে। একটা হচ্ছে এইটা, একটা আছে এই দুইটা মিলে একটা, দুইটা মিলে একটা, আর আরেকটা হচ্ছে এইটা। সো দাড়ি, মানে মোট 3টা আছে। এখন এখানে যদি কোনো কোশ্চেন মার্ক হয়, তো কোশ্চেন মার্কের ক্ষেত্রে দাড়ির পরিবর্তে কোশ্চেন মার্ক হবে। মানে মোট কথা হচ্ছে, কোন একটা বাক্যে যদি প্রত্যক্ষ উক্তি বোঝায়, সাধারণভাবে প্রত্যক্ষ উক্তি বুঝালে কয়টা জ্যোতি চিহ্ন হবে? 3টা বসবে। কিন্তু মনে রাখতে হবে,
প্রত্যক্ষ উক্তিতে কারো নাম উল্লেখ থাকলে, প্রত্যক্ষ উক্তিতে কারো নাম উল্লেখ থাকলে, কারো নাম উল্লেখ থাকলে, প্রত্যক্ষ উক্তিতে কারো নাম উল্লেখ থাকলে তখন যদি চিহ্ন বসে, কয়টা? জ্যোতি বসে, তখন যদি বসবে হচ্ছে 4টা, কারো নাম উল্লেখ থাকলে। যেমন মনে করেন আমি যদি বলি স্যার ক্লাসে এসে বললেন রহিম দরজাটা লাগাও, ওকে ফাইন। তাহলে এবার চিন্তা করেন, এবার ব্যাপারটা হচ্ছে এখানে 4টা আছে, দেখেন এখানে 4টা কি আছে। 1 নম্বর হচ্ছে এই যে কমা, মানে প্রথম উদ্ধৃতি চিহ্নের আগে, এরপরে 2টা উদ্ধৃতি চিহ্ন মিলা একটা, এই হচ্ছে 2টা, এইখানে হচ্ছে একটা, 3টা আগের মতো। আর এই যে ডাক দিছে, ডাক দেওয়ার পরে কি আছে? একটা কমা আছে। তো তার মানে প্রত্যক্ষ উক্তিতে কারো নাম উল্লেখ থাকলে তখন বসে কয়টা? 4টা। আবার সেম ভাবে যদি প্রত্যক্ষ উক্তিতে কোনো বইয়ের নাম উল্লেখ করে, প্রত্যক্ষ উক্তিতে কোনো কিসের নাম উল্লেখ করে বলেন? যদি কোনো বইয়ের নাম উল্লেখ করে তখনও 4টা হবে। প্রত্যক্ষ উক্তিতে, স্যার ব্যাকরণের উপর পরীক্ষা নেবেন না? নিব। প্রত্যক্ষ উক্তিতে যদি কোনো বইয়ের নাম উল্লেখ থাকে, 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 তাহলে জ্যোতি বসে কয়টা? তাহলেও জ্যোতি বসে 4টা। বইয়ের নাম উল্লেখ থাকলে তখন যদি কয়টা বসে? তখনও 4টা বসে। 4টা যেমন কি? 4টা যেমন যদি বলে এরকম যে যেমন আমি বললাম, তুমি কি ধ্রুব পড়েছো? আমি বললাম তুমি কি ধ্রুব পড়েছো? ওকে, এখানে 4টা আছে। 4টা কোথায়? দেখেন 1 নম্বর হচ্ছে এইটা, 2 নম্বর হচ্ছে এই যে সিঙ্গেল ইনভার্টেড কমা, 2টা মিলে একটা, তারপরে এই যে ডাবল ইনভার্টেড কমা, এই 2টা মিলে একটা, আর এই যে কোশ্চেন মার্ক একটা, মোট 4টা। আর যদি প্রত্যক্ষ উক্তিতে কোনো বইয়ের নামও উল্লেখ থাকে, আবার কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকে, তখন 5টা। জাস্ট এখানে খালি একটা নাম উল্লেখ আসবে। এই যে জায়গা মনে করবেন রহিম তুমি কি ধ্রুব বই পড়েছো, তাহলে ধ্রুবের পরে একটা কমা আসবে। তার মানে প্রত্যক্ষ উক্তিতে যদি কোনো বইয়ের নাম উল্লেখ থাকে তখন হবে 4টা, প্রত্যক্ষ উক্তিতে কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকলে তাও হবে 4টা, কিন্তু যদি প্রত্যক্ষ উক্তিতে কোনো ব্যক্তি এবং বই 2টার নামে উল্লেখ থাকে তখন হবে 5টা। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এইটাই হচ্ছে 13, 14, 15, 16 4টা পয়েন্টে আমি আলোচনা করেছি। এরপর একটা পয়েন্ট বলেছি, সেটা হচ্ছে এক বিন্দু। এখন এই এক বিন্দু জিনিসটা কি? ওকে, এক বিন্দু যেটাকে বলা হয় হচ্ছে ওয়ান ডট। এখন হোয়াট ইজ ওয়ান ডট? ওয়ান ডট জিনিসটা হচ্ছে, এক বিন্দু যেটাকে বলতেছি সেটা হচ্ছে ওয়ান ডট। ওয়ান ডট জিনিসটা কি? ওয়ান ডট হচ্ছে সংক্ষেপণের জন্য ব্যবহৃত। কিসের জন্য ব্যবহৃত? সংক্ষেপণের জন্য ব্যবহৃত হয়। এখন আমরা কি করি? আমরা মোহাম্মদ লিখতে গিয়ে লেখা ফেলি এরকম, সো দিস ইজ রং। অনেক সময় আবার এরকমও লিখি মোহাম্মদ, দিস ইজ অলসো রং। ওকে, তাহলে হুইচ ওয়ান ইজ রাইট? দুটোই ভুল। কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে মোহাম্মদ, দ্যাটস ইট, জাস্ট এ ওয়ান ডট। কথা বুঝতে পারছেন? যেমন আমার নামের মধ্যে দেখবেন এফ এম শাহরিয়ার ফিরোজ লেখা আছে এরকম, এফ ওয়ান ডট, এম ওয়ান ডট, এরকম। বুঝতে পারছেন? সো এক বিন্দু, কিন্তু ত্রিবিন্দু মানে এক বিন্দু বলতে হবে, ডাবল বিন্দু বলা যাবে না। ওকে, ডাবল বিন্দু মানে কোলন, আর এরকম দেওয়ার মানে বিসর্গ, আনা যাবে না। আনতে হবে কি? এক বিন্দু আনতে হবে। আচ্ছা, এরপর আসেন আরেকটা কি? আরেকটা হচ্ছে ত্রিবিন্দু। আরেকটা আছে, এটাকে বলা হয় ত্রিবিন্দু। এখন প্রশ্ন হচ্ছে ভাই ত্রিবিন্দু জিনিসটা কি? ওকে, ত্রিবিন্দু ব্যাপারটা হচ্ছে, এটাকে ইংরেজিতে বলা হয় এক্লিপস। ইংরেজিতে এটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে ইক্লিপস। কিন্তু লিখি নেই, এটা তো লেখার কথা। হ্যাঁ, ইপ্লিসিস, সরি ইপ্লিসিস।
ইলিপসিস, সরি দূর, ইপ্লিসিস না, এলিপসিস। ইংরেজিতে ত্রিবিন্দুকে বলা হচ্ছে ইলিপসিস। এখন এই ইলিপসিস জিনিসটা কি? ইলিপসিস জিনিসটা হচ্ছে, মনে করেন কোনো কথা, বাক্যের কোনো কথা আপনি বলতে চান না, সেটাকে আপনি কি বলবেন? সেটাকে হচ্ছে ত্রিবিন্দু দিয়ে প্রকাশ করবেন। কোনো কথা আপনি বলতে চান না, সেটাকে আপনি ত্রিবিন্দু দিয়ে প্রকাশ করবেন। যেমন যেমন আজকাল দেশের যে অবস্থা, এখন কি অবস্থা আপনি বলতে চান না, ডট ডট ডট। তুমি দেশে বিদেশে গিয়ে ভালোই করেছো, তাহলে আজকাল দেশের যে অবস্থা, ডট 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 ত্রিবিন্দু, তুমি বিদেশে গিয়ে ভালোই করেছো। তাহলে এই যে যেটা দিলেন ত্রিবিন্দু, সেটা হচ্ছে কি? ইলিপসিস। কনসেপ্ট ক্লিয়ার? ওকে ফাইন। কিন্তু অনেকে আবার মনে করেন ত্রিবিন্দুর লিখার সময় আবেগের, মনে করেন যে ডট, আবেগের গরমে, ঠিক আছে, তারা মোটামুটি মনে করেন বিন্দু অনেকগুলা দেয়া দেয়। বিন্দু অনেকগুলা দিলে হবে না, ঠিক আছে? এই যে একজন বলছে তুমি একটা ডট ডট ডট, হ্যাঁ গুড, তুমি একটা, মানে তারপর হচ্ছে কি, মানে যেটা বলতে চাচ্ছে সেটা বলতে চাচ্ছেন না আপনি, কিন্তু তারপর আপনি আবার বলতেছেন যে তুমি একটা, সেই, মানে পারলা কেমনে, এটা সম্ভবই না, ঠিক আছে, এরকম। ওকে, সো এই ছিল হচ্ছে আমাদের জ্যোতি বা ছেদ চিহ্ন। ওকে, এখন কাজ হচ্ছে প্র্যাকটিস করা। এই ছিল জ্যোতি বা ছেদ চিহ্ন, এখন কাজ হচ্ছে প্র্যাকটিস করা। কনসেপ্ট ক্লিয়ার?